আসসালামু আলাইকুম। এডুকেশনের পক্ষ থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা। গণিতের ইন্ট্রোডাকশন ক্লাসে কিন্তু আমি বলছিলাম আগে আমি সর্বপ্রথম পরিসংখ্যান স্টার্ট করব, কারণ পরিসংখ্যান সকলের ক্ষেত্রে অ্যান্সার করা সহজ হয় এবং পরিসংখ্যান থেকে দুই সেট কিন্তু আপনারা ইচ্ছা করলে অ্যান্সার করতে পারবেন খুব সহজে, এবং এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ, সৃজনশীল দিয়ে কিন্তু সব মিলাই আপনার 26 থেকে 28 মার্ক মতো আসবে। সো খুবই ইম্পর্টেন্ট একটা লেসন এবং খুবই সহজ। আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করছি আপনারা ধৈর্য ধরে ক্লাসটা করবেন। ইনশাল্লাহ ক্লাস যদি আপনারা মনোযোগ সহকারে করেন তাহলে ইনশাল্লাহ সবকিছু পারবেন। আচ্ছা, সর্বপ্রথম আসি পরিসংখ্যান। পরিসংখ্যান জিনিসটা কি? পরিসংখ্যানের আমি অ্যাকুরেট সংজ্ঞা এখানে দিচ্ছি। পরিসংখ্যান বলতে বলছে পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক তথ্য উপাত্ত। তথ্য উপাত্ত কি জিনিস? তথ্য উপাত্ত বলতে পারে যে সাপোজ বললো বাংলাদেশে 1 থেকে 5 বছরের বাচ্চা কতজন আছে, অথবা 5 থেকে 10 বছরের বাচ্চা কতজন আছে, যে টোটাল যে সংখ্যাটা বের করছে, অথবা এখানে একটা বের করছে আমি কি, সেটা তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রার এক একটা ডিগ্রি দেওয়া আছে, 10, 15, 20, 20 দেওয়া আছে। টোটাল মোটটা যেটা হলো এটা কি বলে, সব মিলাই উপাত্ত, বা বয়সের যেটা আছে সবগুলো মিলাই উপাত্ত। বলছে কি সংখ্যাভিত্তিক তথ্য উপাত্ত সংগ্রহ করা মানে এক জায়গায় করা, সংগঠিত করা, বিশ্লেষণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা এবং ব্যাখ্যাদানের যে বৈজ্ঞানিক পদ্ধতিটা, এটাই হচ্ছে পরিসংখ্যান। আপনাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বলতে পারে পরিসংখ্যান কাকে বলে, তখন কিন্তু একটু বুঝিয়ে লিখতে হবে। সো আপনারা এই সংখ্যাটা লিখতে পারেন, খুবই পারফেক্ট সংখ্যা। এবং নেক্সট আছে উপাত্ত। উপাত্ত তো বললামই, টোটাল যে মোট জিনিসগুলো ব্যবহার করা হয় এগুলোর উপাত্ত বলে, একীভূত করার পরে। এখন দেখেন এই যে বলছে উপাত্ত, উপাত্ত দুই ধরনের, কি কি, একটা প্রাথমিক একটা মাধ্যমিক। প্রাথমিক মাধ্যমিক কি? এখন দেখেন প্রাথমিকরে প্রত্যক্ষ উপাত্ত বলে এবং মাধ্যমিকরে পরোক্ষ উপাত্ত বলে। এখন যদি সাপোজ আপনাকে বলা হয় আপনার ক্লাসে কতজন শিক্ষার্থী আছে, আপনি ইউজুয়ালি বলে দিতে পারেন 15 বা 20, যেটা গুণে বলতে পারেন, এটা প্রত্যক্ষ, আপনি ডিরেক্টলি উৎস থেকে পেয়ে যাচ্ছেন যেটা। এখন যদি আপনারে বলে যে আগামী 5 দিনের তাপমাত্রা কেমন থাকবে, আবহাওয়া অফিস কিভাবে জানে, এইটা কিন্তু একটা আরেকটার উপর নির্ভর করে। অর্থাৎ আপনি ডিরেক্টলি জানতে পারছেন না, এটা বের করার জন্য কিন্তু আপনাকে কি করা লাগছে, অন্য মাধ্যম ব্যবহার করা লাগছে। তার মানে এটা পরোক্ষ উপাত্ত বা মাধ্যমিক উপাত্ত। যদি স্টুডেন্টের কথাই বলি, সাপোজ আপনার ক্লাস যখন আমি বলছি আপনি ইজিলি বলতে পারছেন। আমি যদি বলি পুরো ঢাকা বিভাগের বা পুরো যশোর বিভাগের যতগুলো ক্লাস আছে কতজন আছে, তাহলে ডিরেক্টলি আপনি জানতে পারছেন না, বিভিন্ন তথ্যের মাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় করতে হচ্ছে তথ্যগুলো, আর মাধ্যম থেকে জানছেন, তাহলে এটা মাধ্যমিক উপাত্ত। আশা করছি জিনিসটা বুঝছেন। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আছে বলছে চলক। চলক খুব ইম্পর্টেন্ট, আপনাদের এক্সামে বলতে পারে চলক কি, কত প্রকার, ব্যাখ্যা সহ দেখা, এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। আচ্ছা, চলক জিনিসটা বলছি, আগে বললাম না টোটাল জিনিসটা একীভূত করার পরে যেটা হয় এটা উপাত্ত। এই দেখেন এই যে উপাত্ত ব্যবহৃত হয় না, মনে করেন সাপোজ এই যে 14টা এখানে ব্যবহার হয়েছে, প্রত্যেকটা এক একটা চলক। অথবা যদি আমি ওই যে প্রথমে যেটা বললাম 1 থেকে 5 বছর বাচ্চা তালিকায় যদি বলি, ওই ক্ষেত্রে মনে করেন 1 বছর বয়সের একটা আছে, 2 বছরের আছে, মানে এক একটা যে পয়েন্টগুলো ব্যবহার করে, উপাত্তে যেগুলো ব্যবহার করা হয়, সংখ্যাসূচক যেগুলো ব্যবহার করা হয় এগুলোই চলক। এই চলকটা দুই ধরনের হয়। চলক একটা হয় বিচ্ছিন্ন, একটা অবিচ্ছিন্ন। খুবই ইম্পর্টেন্ট বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, কারণ এটা আপনার আয়তলেখের ক্ষেত্রেও লাগবে। বিচ্ছিন্ন বলতে, বিচ্ছিন্ন মনে রাখবেন অলওয়েজ আপনার এই মানগুলো কি হবে, মনে করেন কখনো দশমিক হবে না বিচ্ছিন্নগুলো। বিচ্ছিন্নগুলো একদম ডিরেক্টলি মনে করেন এমন থাকবে, সাপোজ এমন হইতে পারে বিচ্ছিন্ন, এটা 10 হইতে পারে, অথবা 10 থেকে 20 হইতে পারে, এরকম টাইপের কিছু হইতে পারে। কিন্তু যখন অবিচ্ছিন্নের কথা বলবে, এটা যখন আসবে তখন মনে করেন এমন হতে পারে 10.5 হইল, এখানে মনে করেন 20.5 হইল, এইরকম টাইপের 20.5 হইল, এরকম হতে পারে, মানে দশমিক হবে। অবিচ্ছিন্ন দশমিক হবে, বিচ্ছিন্ন কখনো দশমিক হবে না, এইরকম। এটা জাস্ট একটু মনে রেখেন। নেক্সট যে জিনিসটা আছে পরিসংখ্যানের শাখা, এটা জাস্ট একটু জেনে রাখেন, আপনারা ইতিমধ্যে জানেন, আমি জানি। পরিসংখ্যানের শাখার ভিতরে কি আছে, গড় আছে, মধ্যক আছে, প্রচুরক আছে, গণসংখ্যা আছে, আয়তলেখ আছে, বহুভুজ আছে, অজীব রেখা আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাদের কিন্তু খ আর গতে যেগুলো আছে দেখবেন এই সবটার ভিতরে মানে এক্সামে থাকে। অর্থাৎ এইটাই দেখবেন খ গ নম্বর এইটাই, অর্থাৎ প্রত্যেকটা সেটের খ গ, অর্থাৎ এক একটা সেটের 8 মার্ক, দুইটা সেটে প্রায় 16 মার্ক। এই 7টা পয়েন্টের ভিতরে আপনাদেরকে নির্ণয় করতে দেয়, ইউজুয়ালি সাধারণত। এখন খুবই ইম্পর্টেন্ট, ইনশাআল্লাহ আমরা এটাও দেখবো। এখন নেক্সট যে প্রথম যে বেসিক জিনিসটা আছে, ফার্স্ট আপনারা বলতে পারে এক উপাত্ত দেওয়া আছে, টোটাল থাকলো, সেখান থেকে বলতে পারে গণসংখ্যার সারণী তৈরি করা, সবচেয়ে বেসিক। এটা আপনার 6, 7, 8 দেখছেন। তারপর আমি আরেকবার রিভিউ করি। এখন দেখেন যখনই আপনাকে এমন উপাত্ত দেওয়া থাকবে, অর্থাৎ বক্স আকারে এইভাবে না থেকে এইভাবে থাকবে, উপাত্ত দেওয়া রয়েছে, তখন আপনি কি করবেন, ফার্স্ট আপনার কাজ হচ্ছে পরিসর নির্ণয় করে নেওয়া।
পরিসর জিনিসটা কি, পরিসর নির্ণয় করতে হলে এখান থেকে সর্বোচ্চ মানটা দেখতে হবে। যে 14, 13, 12, 11, 10 যেগুলো দেওয়া আছে আর কি, 31 জনের তা টোটাল দেওয়া আছে, এটা আপনাদের বইয়ের অঙ্কই। এখন দেখেন এখান থেকে সবচেয়ে সর্বোচ্চ মান কত, আমি এখান থেকে বের করে নিয়েছি কত, 14। আর সর্বনিম্ন মান কত, 14 বলতে যে এখানে 14 সবচেয়ে বড়টা পেয়েছি। আর সবচেয়ে ছোট সংখ্যা এখানে কত আছে, ছোট সংখ্যা যদি আমি এখান থেকে খুঁজে পাই তাহলে দেখি যে 6। তাহলে আমি কি নিয়েছি, ছোট সংখ্যাটা বা সর্বনিম্ন সংখ্যা 6। এখন আমি পরিসর সমান সমান কি জানি, পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে টোটাল পরিসর আমার কত বেরিয়েছে, 9 বেরিয়েছে। এখন পরিসর তো বের করে নিলাম, এমসিকিউ তো বলতে পারে পরিসর কত, এভাবে বের করে নেবেন। নেক্সট যে জিনিসটা আছে, আপনাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা কেন নির্ণয় করতে হবে, কারণ দেখেন এখানে যে কয়টা ঘর হবে আপনি কি করে বুঝবেন, এখানে যেমন 3টা ভিতরে ঘর হয়েছে, এটা বুঝবেন কি করে, আগে থেকে তো আপনি দাগ টানবেন তাই না, সেটা তো আপনাকে জানতে হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, শ্রেণীর সংখ্যা নির্ণয় করে নিতে হবে। শ্রেণীর সংখ্যা নির্ণয় করার জন্য আপনাকে কিন্তু একটা সংখ্যাতে ভাগ করতে হবে। এই ভাগটারে বলে শ্রেণী ব্যক্তিতে ভাগ করতে হবে বা শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতে হবে। এখন এই শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধানটা আপনি কত ধরবেন, যদি এক্সামে বলে দেয় 3 ধরে করো অথবা 5 ধরে করো বা 10 ধরে করো, এটা তত দিয়ে করা লাগবে। আর যদি আপনাকে না বলে দেয়, আমি আপনাকে সহজ সলিউশন দিই। যদি দেখেন যে পরিসরের মানটা, এই পরিসরের মান যদি দেখেন 25 এর নিচে তাহলে 3 ধরবেন, যদি 25 এর উপর থেকে 50 এর ভিতরে হয় তাহলে 5 ধরবেন, 50 এর উপর থেকে 100 এর ভিতরে হলে 10 ধরবেন। তাও ইচ্ছা আপনি না ধর, এটা বাদেও আপনার দেখা যাচ্ছে 48 এসে আপনি 10 ধরেছেন, হবে, সমস্যা নেই, কিন্তু এটা ধরলে একটা সৌন্দর্য হয়, এইটা আই থিঙ্ক বুঝছেন। এখন দেখেন এই মান তো ডিরেক্টলি 9/3 করছে, 3 চলে এসেছে, ভালো কথা। এখন যদি কিছু কিছু মান তো এমন হইতে পারে যে আপনার দেখেন পরিসরের মানটা আসলো এমন হইতে পারে, সাপোজ আইসে মনে করেন কত বলি 41 চলে এসেছে, তখন তো আমি, আপনি মনে করেন শ্রেণী ব্যবধান 5 ধরলেন, সাপোজ এটাকে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে কত আসতে পারে, 8.2। আচ্ছা 8.2 তার কখনো 8.2 তো আর ঘর হইতে পারে না, তাহলে এই পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে নিতে হয়। তার মানে ঘর কয়টা হবে, এই পরবর্তী পূর্ণ সংখ্যা বলতে 9 পর্যন্ত, অর্থাৎ 9টা, মানে 8.2 হোক 8.4 হোক যাই হোক, পয়েন্টের পরবর্তী যে পূর্ণ সংখ্যা তত আপনারা কিন্তু ধরে নেবেন। আচ্ছা এখন আমরা দেখি এটার ক্ষেত্রে যে জিনিসটা আসছে, তাহলে ডিরেক্টলি আমরা দেখতে পাচ্ছি এখন আমার তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত ছিল 6 আর বড় সংখ্যা কত পেয়েছি 14। ঠিক আছে, এখান থেকে পরিসর নির্ণয় করে ফেলেছি, 3 ব্যবধান আমি ব্যবধান ধরেছি, তাহলে শ্রেণী সংখ্যা 3, তো আমি সেই অনুযায়ী 3টা কেটে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা, যখন আপনি গণসংখ্যা সারণী তৈরি করবেন আপনাকে কি লেখা লাগবে, এই যে তাপমাত্রা বা সেলসিয়াস যে জিনিসটা লেখা আছে এটাকে আপনি শ্রেণী ব্যবধানও লিখতে পারেন, শ্রেণী ব্যক্তিও লিখতে পারেন, ইচ্ছা ট্যালি চিহ্ন লিখতে পারেন, গণসংখ্যা লিখতে পারেন। এখানে কিন্তু শ্রেণী ব্যক্তি বা ব্যবধান কথাটা আপনি লিখতে পারেন, আপনাদের বইতে এটা আসতে বলে আমি এটা এরকমই লেখা বা এটা এমন লিখতে পারেন, সব জায়গায় সেম জিনিসটা লিখতে পারেন, এটা লিখতে পারেন শ্রেণী ব্যক্তি আপনার ইচ্ছা, অথবা এটা লিখলেও হবে শ্রেণী ব্যক্তি লিখতে পারেন ইচ্ছা। আচ্ছা যেটা হলো, এবার দেখেন তাহলে সবচেয়ে ছোট সংখ্যা থেকে আমি কি করব 3 ঘর যাব, তাহলে এই ছোট সংখ্যা কত আছে 6 আছে, 6 থেকে আপনি 3 ঘর যাইতে পারেন, 6 7 8, অনেকে কি করে 6 এর সাথে 3 যোগ করে দেয়, মানে ছোট সংখ্যার সাথে 3 যোগ করে, আসলে সমান করলে 4টা সংখ্যা আছে 6 7 8 9 4 পর্যন্ত চলে যায়, কিন্তু 6 থেকে 3 ঘর মানে 6 গুণবেন 7 গুণবেন 8 গুণবেন, তাহলে 6 থেকে আমি 8 গেছি, পরবর্তী কত আবার পরবর্তী সংখ্যা 9 থেকে 11, 9 10 11 তিনটা গেছি, এইভাবে আমি যাওয়ার পরবর্তীতে আমার এইভাবে তৈরি করা হয়েছে। এখন দেখেন এটা তো তৈরি করলাম, এখন 6 থেকে 8 আমি কিভাবে নির্ণয় করব, আমি কি এইভাবে করব, দেখেন অনেকে, আমি এই জিনিসটা আগেও বলি, অনেকে এইভাবে করে, যেহেতু এখানে 6 থেকে 8 আছে, ট্যালি চিহ্ন খোঁজার জন্য এখানে 6 কোথায় আছে খোঁজে, 6 থেকে 8 এই 8 পাইছি, একটা ট্যালি দিই 6 পাইছি, এরকম দরকার নেই এইভাবে, আপনাকে আমি সহজ সিস্টেম শিখাই দিই। প্রথমে কত আছে 14 আছে, 14 কত কোন ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে 14 না, তাহলে এখানে কি করবেন একটা 14 বসাবেন, 14 এখানে একটা কি দিয়ে দেবেন, ট্যালি দিয়ে দেবেন, বুঝছেন আই থিংক, জাস্ট আমি তো দেখা মনে করেন সাপোজ এই জায়গায় একটা ট্যালি দিয়ে দিবেন 14, তাহলে 14 গেল, আবার কত আছে, আবার 14 আছে, তাহলে আবার যদি 14 থাকে তাহলে আবার একটা ট্যালি বসাই দিবেন, নেক্সট কত আছে আবার 14, তার মানে এই ঘরে, পরে কত আছে 13 আছে সেম ঘরে, নেক্সট কত আছে 12 আছে, 12 সেম এই ঘরে, 5টা হলে এইভাবে কেটে দিতে হবে। পরবর্তীতে কত আছে 13 আছে, 13 কোন ঘরে, এই ঘরে, নেক্সট কত আছে 10 আছে, এই যে 10 যখন গেল তখন আমি এই ঘরে, মানে আমার যেভাবে হবে এইভাবে আমি এক পরিধি করতে করতে লাস্ট পর্যন্ত চলে যাব, যাওয়ার পরবর্তীতে যে কটা ট্যালি চিহ্ন হয় সেখানে যে সে কটা গণসংখ্যা বসাই দেব, এটাই কাজ, মানে আমি খুঁজে বেড়াবো না 6 থেকে 8 কোথায়,
তারপরে ওইটা শেষ হলে 9 থেকে 11 করতে অনেক কষ্ট হয়ে যায়, অত দরকার নেই। আপনার যেখানে যা আছে আপনি এক পলটে সেভাবে করতে করতে চলে যাবেন। ইনশাআল্লাহ এটা বুঝছেন আশা করছি। এবার পরবর্তীতে করা শেষ হলে দেখবেন গণসংখ্যাগুলো টোটাল যোগ করবেন, করে যেমন এখানে 33 হয়েছে আমার, দেখেন লাস্ট একটা ফোকাস করেন, যদি এখানে যতটা বলে দেবে 33, আর যদি না বলে দেয় এইগুলো গুনবেন আপনি, গুনার পরে সবগুলো যদি সমান হয় তাহলে মনে করবেন হয়েছে। যদি দেখেন যে না একটা দুটো মিস গেছে তখন কি করবেন, তখন আর একবার করে ফিডব্যাক করবেন। এখানে একটা করে দাগ দিয়েছেন, পরবর্তীতে গোল দিতে পারেন, অথবা এমন করে ক্রস দিয়ে এমন করে কাইটে দেখাতে পারেন, আপনার ইচ্ছে, এটা আপনার বোঝার জন্য আপনি করতে পারেন। সেভাবে টোটাল যদি হয় তাহলে এভাবে হবে। আচ্ছা, এটা তো গেল বেসিক। এর পরবর্তীতে কিন্তু আমাদেরকে আমরা যে জিনিসটা দেখবো এরপরে আছে হচ্ছে গড় নির্ণয় আছে, গাণিতিক গড়টা কিভাবে নির্ণয় করতে হয় আমরা এখন সেই জিনিসটা দেখবো। দেখবো গাণিতিক গড় নির্ণয়। এখন গাণিতিক গড় এক্সামে যেগুলো আসে এগুলো দেখার আগে এমসিকিউর ক্ষেত্রে দেয় অনেক শর্ট টেকনিক দেয়, তো সেইগুলো আমরা একটু শিখে নেব কিভাবে গড় নির্ণয় করতে পারি। গড় জিনিসটা বলতে বোঝায় টোটাল যতগুলো নাম্বার থাকবে বা যতগুলো উপাত্ত দেওয়া থাকবে সবগুলো যোগ করে যে কটা সংখ্যা থাকবে তততে ভাগ করা। ইউজুয়ালি যদি বলি, সাপোজ এখানে আমার দেওয়া আছে 2 3 4 5 6, সাপোজ এইরকম দেওয়া আছে, 5টা নাম্বার দেওয়া আছে এখানে। তাহলে আমি গড় যদি বলে, গড়ের ক্ষেত্রে কি করব, গড় সমান সমান আমি ডিরেক্টলি এখানে লিখতে পারি। গড় বলতে লিখবো হচ্ছে 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, এই 5টা সংখ্যা যোগ করব, করে টোটাল সংখ্যা কয়টা আছে 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ করব, করলে যেটা আসবে এটাই হবে আমার গড়ের মান। তাহলে যদি আমি যোগ করি কত হয়, এই যে এখানে 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, এভাবে আমি যোগ করে করে দেখব, করে টোটাল কয়টা সংখ্যা 5টা সংখ্যা দেবে, ভাগ করব, করলে আমার যে মানটা আসবে তাহলে সেটাই হবে গড়ের মান। এটা হচ্ছে বেসিক গড় নির্ণয়। আচ্ছা যাই হোক, এক্সামে যেটা আসে আমরা সেভাবে দেখি। এখন দেখি এক্সামের ক্ষেত্রে আমাদের গড় নির্ণয়, গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে ইউজুয়ালি এইভাবে দেওয়া থাকে, পরীক্ষা দেওয়া থাকে এরকম আপনার নির্বাচন সারণী দেওয়া থাকে, আর যদি সারণী না দেওয়া থাকে উপাত্ত দেওয়া থাকে তাহলে আমি কিন্তু আপনাদেরকে শিখাইছি কিভাবে এমন ভাবে সারণীটা তৈরি করে নিতে হয়, একটু আগেই দেখাইছি। এবার দেখেন তাহলে এইভাবে দেওয়া আছে, শ্রেণীবিভক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এখন আমার একটা কাজ করতে হবে, মধ্যমান বের করে নিতে হবে। শ্রেণী মধ্যমানটা আমি কিভাবে বের করতে পারি এই জিনিসটা একটু দেখেন। শ্রেণী মধ্যমানের ক্ষেত্রে আমি ফার্স্ট যে কাজটা করতে পারি, ফার্স্ট আমার যে কাজটা করতে হবে দেখেন, এই যে শ্রেণীব্যক্তির নিম্ন সীমা আর কি আছে উচ্চ সীমা আছে, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ কি 11 যোগ 10 করলে কত হয় 31 ভাগ 2 করলে কত হবে 15.5, যা এখন স্লাইডে 11 যোগ 20 ডিভাইডেড বাই 2 করলে কত হয় 15.5। নেক্সট যদি আমি করি 21 আর 30 যদি যোগ করি, অর্থাৎ 21 যোগ 30 করি, তাহলে কত হয় 51, 51 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 25.5। এখন কথা হচ্ছে প্রত্যেকটাকে আপনি এমন করতে করতে যাবেন, দুইটা যোগ করতে করতে হয়ে যাবেন না। দেখেন আপনি শুধু প্রথমটা বের করবেন, প্রথমটা কত হয়েছে 15.5, এরপর আপনি দেখবেন শ্রেণী ব্যবধান কত করে হয়েছে, দেখেন 11 থেকে 20 মানে 11 12 তাহলে যদি বলেন 10 করে শ্রেণী ব্যবধান আছে। তাহলে আপনি কি করবেন 15.5 এর সাথে 10 যোগ করবেন, করলে 25.5, তার সাথে আবার 10 যোগ করবেন, দেখবেন 35.5 হচ্ছে, আবার 10 যোগ করলে 45.5 হচ্ছে। এভাবে 10 যোগ করতে করতে সহজেই আপনি কিন্তু করতে পারছেন। সো বারবার এই যে এইভাবে এই ফর্মুলা বের করার প্রয়োজন নাই। আই থিংক বুঝতে পারছেন। আচ্ছা, এই কারণ মধ্যমান বা যদি মধ্যমানটা বের করে ফেলতে পারেন তাহলে কাজ শেষ। গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে আপনার কি লাগবে, শ্রেণী মধ্যমানকে আমরা xi লিখতে পারি আর গণসংখ্যাকে fi লিখতে পারি। আমার মেন জিনিসটা লাগবে এই যে গণসংখ্যা শ্রেণী মধ্যমানের গুণফল জিনিসটা লাগবে, অর্থাৎ fi xi। এখানে আমি করে নিয়েছি, তাহলে 4 আর 15.5 আমি গুণ করে কত পাইছি 62। এভাবে সিমিলারলি 25.5 কে 16 দিয়ে গুণ করে কত পাইছি 408, এভাবে পেয়েছি প্রত্যেকটা। এখন লাস্টে যে কি করেছি, প্রত্যেকটা যখন এইভাবে আমি সিমিলারলি করে ফেললাম, করার পরে লাস্টে এগুলো সবগুলো যোগ করেছি, এখানে যে টোটাল নাম্বারটা আছে যোগ করেছি, করে কত হয়েছে 3150 হয়েছে টোটাল। আর কি করতে হবে, গণসংখ্যা যেগুলো আছে এইগুলো টোটাল যোগ করবেন। টোটাল গণসংখ্যা যখন আমি যোগ করেছি, দেখেন গণসংখ্যা যোগ করে আমি 4 যোগ 16 করলে 20, 20 আর 20 40, 40 আর 25 যদি যোগ করি তাহলে কত 65 আর 15 করলে 80, তাহলে টোটাল আমি 80 পেয়েছি। এখন আমি গণসংখ্যা নির্ণয়ের সূত্র কি বললাম, টোটাল মোট যত যোগ করে যত পাবো, তাহলে টোটাল যোগ করে পাইছি 3150 আর ডিভাইডেড বাই কত, যতগুলো সংখ্যা আছে, সংখ্যা কত আছে 80 আছে। আমি সূত্র লিখবো, গড় সমান সমান আমরা সূত্র জানি, এটা গড়ের জন্য দেওয়া হয় সামেশন বলে, সামেশন দিয়ে বোঝানো হয়। হ্যাঁ, এখন সামেশন fi xi মানে টোটাল এই মানটা, এটাকে টোটাল মানে 3150 আমি কিন্তু এখানে লিখেছি।
আর 19 এর কত, n এর মান 80, টোটাল ভাগ করে আমার অ্যান্সার কত হয়েছে 39.375। এইটাই কিন্তু আমার ঘরে এক্সাক্ট রেজাল্ট আছে। যখন এমন পয়েন্ট আসবে ইউজুয়ালি এরপরে কোনো সংখ্যা আসছে না, তারপর আপনাদের বেস্ট হয় আর কি, প্রায় কথাটা লিখে দেবেন, বেস্ট প্রায়টা যদি লিখে দেবেন অনেক ভালো হয়। হ্যাঁ, এখন একটা জিনিস বলি, দেখেন আপনি তো বলতে দিতে পারেন এগুলো বাংলায় লিখলে হবে না, হবে, তবে একটা কাজ করবেন না, ইংলিশ আর বাংলা একসাথে মিক্সড করে ফেলবেন না। দেখেন আমি প্রত্যেক ওয়ার্ড ইংলিশে লিখছি, ইউজার এক্সাম ইংলিশে দেওয়া থাকে, ইংলিশে লেখার চেষ্টা করবেন না, যদি পারেন প্রত্যেকটা বাংলা লিখবেন, কারণ 4 আর 8 বাংলা ইংলিশটাই সিমিলারলি, আই থিঙ্ক বুঝছেন। আচ্ছা, এখন এটা তো গেল কি গাণিতিক গড়, আরেকটা দিতে পারে, কিন্তু আরেকটা বলতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমি আপনাদেরকে সিমিলারলি একই টেবিল থেকে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করা যায় আপনাদের বোঝার সুবিধার্থে এইটা থেকে আমি দেখাবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আচ্ছা, যেগুলো লাগবে না সেগুলো আমি অনেক করে ফেলি, এইগুলো কিন্তু আমি লাগবে না। আচ্ছা, সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের ক্ষেত্রে আমার এই যে f(i(x) জিনিসটা লাগে না, কারণ এখানে নতুন কিছু লাগবে। এটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সহজে করেন। আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস লাগবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে যেমন গড় নির্ণয় করবেন, আচ্ছা এটা তো এই গড় থেকে এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তাহলে